হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ইনশাআল্লাহ নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাসটা আজকে করতে যাচ্ছি। তো আজকে ক্লাসের টপিক হবে ধাতব বন্ধন নিয়ে একটা প্রশ্ন আর পারমাণবিক শ্বাস। এটা তার প্রথমে আমরা পারমাণবিক শ্বাস পড়ব। টপিকের নাম হবে পারমাণবিক শ্বাস। আচ্ছা, এই জিনিসটা কি? একদম সিম্পল। ধরো যে কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হলো, ওই অবস্থাটাকে বলা হবে পারমাণবিক শ্বাস। মানে ধরো আমি এরকম বললাম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো, এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটাকে বলা হয় পারমাণবিক শ্বাস। এখানে একটা বিষয় হলো পারমাণবিক শ্বাসের ভিতরে প্লাস মাইনাস দুইটাই থাকতে হবে। পারমাণবিক শ্বাস এটা। এখন তাহলে পারমাণবিক শ্বাস যদি বলে সংজ্ঞা, তাহলে আমরা কি দিব? বলবো যে কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হয় সেই অবস্থাকে বলা হয় পারমাণবিক শ্বাস। আমি আবারও বলছি, শুধু কিন্তু আয়নটা পারমাণবিক শ্বাস না, এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হবে পারমাণবিক শ্বাস। ওকে, তাহলে আরেকটা বিষয়, পারমাণবিক শ্বাসে কি থাকে? প্লাস আর মাইনাস একত্রে থাকে। আমরা এখন একটা প্রশ্ন দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। সেটা হচ্ছে, ধরো তোমাকে এরকম প্রশ্ন বলবে যে কপার ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে প্রথম কাজ তোমার যেটা, সেটা হচ্ছে আগে কপার কয়টা ইলেকট্রন ত্যাগ করে পারমাণবিক শ্বাস হতে পারে সেটা আমরা লিখব। আমরা জানি কপার এর ইলেকট্রন দুইটা হতে পারে, এক হতে পারে, দুইও হতে পারে। তো এখানে আমরা অলওয়েজ যখন বলবে কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে, তখন আমরা প্রথমটা নিব অলওয়েজ কপার। তাহলে কপার প্লাস এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলাম, ত্যাগ করে যে পারমাণবিক শ্বাসে পরিণত হলো। তাহলে একটু খেয়াল করো তো, পারমাণবিক শ্বাসের ভিতরে একটা প্লাস আয়ন একটা মাইনাস আছে। তাহলে এরপর পরে আমরা চিত্র আঁকবো। চিত্রটা কিভাবে হবে? এই যে একটা হচ্ছে দুইটা ধাতব দণ্ড হবে, যেটাকে ব্যাটারির সাথে যুক্ত করতে হবে, একটা প্লাস একটা মাইনাস। আর এর ভিতরে কি কি থাকবে? তাহলে একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ। তাহলে যে এভাবে আমরা দেব প্লাস 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 প্লাস, আর এটার মাঝখান দিয়ে আমরা একটা করে ইলেকট্রন দিয়ে দিব। ইচ্ছা তুমি একটা ইলেকট্রন দিতে পারো, দুইটা দিতে পারো, তিনটা। এখন কথা হচ্ছে এইখানে এগুলো কিভাবে কাজ করবে। মূলত এখানে হচ্ছে 3D ভাবে কাজ করবে। মানে এই ইলেকট্রনটা এটা দ্বারা আকৃষ্ট হবে, এটা দ্বারা আকৃষ্ট হবে। তাহলে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শিখে ফেললে, যে তোমার পারমাণবিক শ্বাস দিয়ে যে ধাতু বিদ্যুৎ পরিবহন করবে সেটার ভিতরে ইলেকট্রন যে ধনাত্মক চার্জ দ্বারা কিভাবে আকৃষ্ট হবে? 3D টাইপের আকৃষ্ট হবে। মানে ত্রিমূলক, এটা দ্বারা আকৃষ্ট হবে, এটা দ্বারা, এটা দ্বারা, এটা দ্বারা, এইভাবে আকৃষ্ট হবে। এখন এখানে আমরা কি বলবো? ইলেকট্রন যেহেতু মাইনাস, সে এই যে মাইনাস যে প্রান্ত আছে ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে সেটার সাথে বিকর্ষণ করবে, রিপালশন যেটাকে বলে। তাহলে বিকর্ষণ করে এই ইলেকট্রনগুলো এদিকে যাবে, মানে ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে চলে যাবে। এবং তোমরা একটা বিষয় মনে রাখবে, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার বিপরীত দিকে যায়। ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার বিপরীত দিকে যায়। তাহলে একটু খেয়াল করো, ইলেকট্রন এদিকে যাচ্ছে, তাহলে বিদ্যুৎ কোথায় যাবে? এদিকে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত থেকে, ব্যাটারির যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা আছে যে দণ্ডটা, ওইখান থেকে ধনাত্মক প্রান্তের দিকে আসবে এবং বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাবে। এটা হচ্ছে ধাতু, যে কোনো ধাতুর বিদ্যুৎ পরিবহন কিভাবে করে সেটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখবে 4 মার্কসের একটা কোশ্চেন। তাহলে এটার অ্যানসার আমরা কিভাবে করব? প্রথমে আগে যে ধাতুটা থাকবে ওটার পারমাণবিক শ্বাস লিখব। আর আরেকটা বিষয় বললাম, যে সব ধাতুর দেখবে ইলেকট্রন একাধিক, সেসব ক্ষেত্রে আমরা প্রথমটা লিখব। যেমন আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন দুইটা, যোজনী দুইটা, আয়রন 2 আয়রন 3। তাহলে সেখানে আমরা কোনটা লিখব? আয়রন 2। আবার ম্যাগনেসিয়ামের একটা হয় ম্যাগনেসিয়াম 2, তারপর হচ্ছে সোডিয়াম একটাই হয়, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম একটা হয়, ক্যালসিয়াম 2
যোজনী একটাই হয় মানে 2। তো এরকম যাদের যোজনী 2টা হয় সেক্ষেত্রে আমরা প্রথমটা অলওয়েজ নিব, নেওয়ার পরে এভাবে লিখবো, লেখার পরে এই চিত্রটা সবসময় আঁকবো, আঁকার পরে এই যে প্লাসটা দিব, এই যে প্লাসটা আছে আর মাইনাসটাকে আলাদা করার জন্য আমরা জাস্ট একটা সার্কেল দিয়ে দেব এভাবে। এরপর আমরা যে ইলেকট্রনগুলো এভাবে দিব আর নিচে ব্যাখ্যাটা লিখবো যে ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে চলে যাবে এবং বিদ্যুৎ তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। এভাবেই ধাতু বিদ্যুৎ পরিবহন করে। এখন প্রশ্নটা হচ্ছে এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়? এই ইলেকট্রনগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মূলত এক কথায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ধাতু বিদ্যুৎ পরিবহন করে কিভাবে, সিম্পল উত্তর, তার ভিতরে থাকা মুক্ত ইলেকট্রনের কারণে সে বিদ্যুৎ পরিবহন করে। আবার আরেকটা যদি প্রশ্ন তোমাকে করে যে ধাতুর ভিতর দিয়ে কিভাবে তাপ পরিবাহিত হয়, সেম প্রশ্ন, সেম आंसर হবে যে তার ভিতরে মুক্ত ইলেকট্রন থাকার কারণে তাপ পরিবাহিত হয়। ওইটা আমরা একটু ইনশাআল্লাহ দেখে নিব। এখান থেকে দেখব ইনশাআল্লাহ আমরা, এখান থেকে আসবে ধাতুর তাপ পরিবাহিতা, একদম সিম্পল, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো আমরা ধরো একটা ধাতব দণ্ড নিলাম এখানে, তো বিশেষ করে তুমি চামচের কথা চিন্তা করো, তো ওই চামচগুলো আমরা যখন রান্নার পাতিলে, গরম যেটা রান্না হচ্ছে সেই পাতিলের ভিতরে যখন চামচটা রেখে দেই তখন পুরো চামচই গরম হয়ে যায়। কেন বলতো? কারণটা কিন্তু আমরা ব্যবহার করছি কিন্তু চামচের মাথাটা, ওটার ভিতরে এভাবে নাড়াচ্ছি বা রেখে দিচ্ছি, তাহলে পুরো বডিটা কেন গরম হয়ে গেল? কারণ ধরো এই যে এটা আমি চামচ মনে করলাম, চামচের এই যে মাথার অংশ, তাহলে এটা হচ্ছে তাপ পরিবাহিত এখান থেকে শুরু হবে। তো আমি কি বলেছিলাম, ধাতব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করে। তাহলে কি করবে তারা? এই যে তাপটা, সেই তাপটা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এভাবে ফ্লো হবে, যতগুলো মুক্ত ইলেকট্রন, এই যে এখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, অসংখ্য, কতগুলো তুমি জানতে চাও? সব আছে এখানে, অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। তার মানে এই যে মুক্ত ইলেকট্রন গুলো একটার উপর আরেকটা জাম্প করে তাপটা পুরো দেহে ছড়িয়ে পড়বে। এই জন্য রান্নার যে চামিচটা আছে ওটা যখন তুমি গরম পাতিলের ভিতর দিয়ে রেখে দাও তখন তাপটা শুরু হয় মাথা থেকে, বা পুরো দেহে ছড়িয়ে পড়ে কিভাবে? মুক্ত ইলেকট্রনের কারণে। আর এখানে প্রক্রিয়াটা কোনটা যে তাপটা ছড়িয়ে পড়ছে? ব্যাপন প্রক্রিয়া। মানে এই যে বেশি ঘনত্বের তাপ হচ্ছে এইখানে, এখান থেকে পুরো দেহে ছড়িয়ে পড়ছে, এখানে তো কম ঘনত্ব আছে। তো এখানে আমরা বলবো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ধাতু কিভাবে তাপ পরিবহন করে, তাহলে প্রথমে বলবা যে ধাতুর ভিতরে মুক্ত ইলেকট্রন বিদ্যমান, পুরো দেহে ছড়িয়ে আছে। এবং যখন আমরা রান্নার পাতিলে বা ধাতব পদার্থে আমরা মাথায় তাপ দেই তখন পুরো দেহে ছড়িয়ে থাকা মুক্ত ইলেকট্রন ব্যাপন প্রক্রিয়ায় সেই তাপটাকে পুরো দেহে ছড়িয়ে দেয়, যার প্রেক্ষিতে তোমার এভাবেই ধাতুর ভিতরে তাপ পরিবাহিত হয়। এর মাধ্যমে আমরা পঞ্চম অধ্যায়ের ইনশাআল্লাহ টপিকগুলো শেষ করলাম। এরপরও যদি পঞ্চম অধ্যায়ের কোনো টপিক বাদ যায়, আমার যদি মনে পড়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করাবো, নতুবা আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ষষ্ঠ অধ্যায় ধরব, যেটা হচ্ছে one of the most important chapters in SSC chemistry level 9-10 for 9-10। ওকে, তাহলে আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।